চলছে। ভারতের বিভিন্ন রাজ্যে এখন সংকট দেখা দিচ্ছে এবং পৃথিবীর জল ধীরে ধীরে আরও গভীরে চলে যাচ্ছে। এবং সচেতন নাগরিক হিসেবে যদি আমরা সচেতন না হই, তাহলে আমরা পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো না। তাই আমাদেরকে সকলকে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যাতে আমরা সবাই মিলে গাছ লাগাই, জল অপচয় না করে বৃষ্টির জল সংরক্ষণ করি। সাপ্লিমেন্টারি সার যেহেতু এডিসি ব্যাপারে একটু উত্থাপন হচ্ছে, আমি না বলে আর পাচ্ছি না। বলুন বিসি ইলেকশন হচ্ছে না এডিসিতে, তারপরে যে সাময়িক মাসিক ভাতা কিভাবে প্রদান করবেন, তাতে আমি একটু ক্লারিফিকেশন চাই। থ্যাংক ইউ। ঠিক আছে। পরবর্তী মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার যে বিষয়টা এনেছেন, আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি। আমরা একটা কমিটি গঠন করেছি, রাজ্য সরকার, গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত এবং নগরায়ণ দপ্তরের সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছিল এবং যথাসময়ে কমিটি কিন্তু রিপোর্টও জমা দিয়েছে এবং রিপোর্টের উপর পর্যালোচনা সম্পূর্ণ হওয়ার পর বিষয়টির উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন 2019-এ জেলা পরিষদের সভাপতিগণ 15,000 টাকা করে, সহকারী সভাপতিগণ 12,000 টাকা করে, আর পার সিটিং যারা মেম্বাররা আছেন ওদের 200 টাকা করে দেওয়া হয়। পঞ্চায়েত সমিতিতে চেয়ারম্যান 10,000 টাকা করে পান, ভাইস চেয়ারম্যান 7,000 টাকা, আর মেম্বাররা 200 টাকা করে পার সিটিং এ। ব্লক অ্যাডভাইস বিএসি যারা চেয়ারম্যান আছেন ওনারাও 10,000 টাকা পান, ভাইস চেয়ারম্যান 7,000। গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান আছেন 5,000 টাকা পান, উপপ্রধান 4,000। মেম্বাররা 150 রুপিস পার সিটিং এ পান। ভিলেজ কমিটির চেয়ারম্যান যারা আছেন 5,000 করে পাচ্ছেন, ভাইস চেয়ারম্যানরা 4,000 টাকা করে পাচ্ছেন, আর পার সিটিং এখানে 150 করে ওনারা পাচ্ছেন। আমি এডিসি বিষয়ে যে কথা হয়েছে, আমি বিষয়টা আমার দপ্তরকে বলবো, মানে পর্যালোচনা করে আমার কাছে। পরবর্তী প্রশ্ন যুগভাবে এনেছেন শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়া ও শ্রী চিত্তরঞ্জন বর্মা মহোদয়। I admitted that question number 35. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়িকা শ্রীমতী কল্যাণী সাহারায় এবং মাননীয় বিধায়ক শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহোদয় যে প্রশ্ন করেছেন, 1 নম্বর হচ্ছে ধর্মনগরে হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক এবং ধলাই জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা সরকার আছে কিনা। উত্তর হচ্ছে এখন পর্যন্ত ধর্মনগরে হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনে পরিকল্পনা নাই। হ্যাঁ, সরকার 100 সিটের একটি এমবিবিএস মেডিকেল কলেজ ধলাই জেলা কুলায় স্থাপনের পরিকল্পনা রয়েছে। 2, থাকলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়। ধলাই জেলার প্রস্তাবিত কুলাই মেডিকেল কলেজ স্থাপন দপ্তরের প্রক্রিয়াধীন, যা সময় সাপেক্ষ। না থাকলে তার কারণ, না থাকার কোনো কারণ নেই এখন পর্যন্ত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ধলাই জেলার কোলায় একটা পরিকল্পনা রয়েছে, তার জন্য আন্তরিক ধন্যবাদ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বটে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ধর্মনগর ত্রিপুরা রাজ্যের একটা গুরুত্বপূর্ণ শহর এবং বর্তমানে মানুষ সারা দেশ সহ এই রাজ্যের মানুষও আয়ুষ অর্থাৎ আয়ুর্বেদা, যোগা এন্ড ন্যাচারোপ্যাথি, ইউনানি এন্ড সিদ্ধা এন্ড হোমিওপ্যাথি, এই বিষয়গুলির উপর মানুষ এখন খুব ভরসা রাখছে, আস্থা রাখছে। বিশেষ করে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের পাশাপাশি আয়ুর্বেদার উপর মানুষ গুরুত্ব দিচ্ছে এবং সমভাবে হোমিওপ্যাথিক চিকিৎসায় মানুষ কিন্তু রোগ মুক্তির দিকে যাচ্ছে বিভিন্ন রোগ থেকে। এই জায়গায় দাঁড়িয়ে ধর্মনগরের এই শহরের এবং উত্তর ত্রিপুরা জেলার গুরুত্ব অনুধাবন করে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে একটি আয়ুর্বেদিক অথবা একটি হোমিওপ্যাথিক কলেজ যাতে খুব তাড়াতাড়ি করার উদ্যোগ রাজ্য সরকার নেন, অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেন, তাহলে বিশাল অংশের মানুষ, শুধু ধর্মনগর নয়, উত্তর ত্রিপুরা জেলার মানুষ, আমাদের পাশাপাশি যত এলাকা আছে আর আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য, সেখানে কাছাড়, শিলচর,
এরাও ভীষণভাবে উপকৃত হবে। একটা বিশাল অংশের মানুষ সেখানে উপকৃত হবেন। আমি কিছুদিন আগে, গতকালকে আমি বলেছি এই হাউসে, যে ধর্মনগর যাওয়ার সুযোগ হয়েছিল আমার। সেখানে অনেক মানুষ এসেছেন আমার সঙ্গে দেখা করতে এবং তারা এই দাবিটা রেখেছেন। তাদের দাবিটা আজকে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে উত্থাপন করছি। তো আমার অনুরোধ থাকবে, ধর্মনগরে খুব শীঘ্রই যদি একটি হোমিওপ্যাথিক অথবা আয়ুর্বেদিক হাসপাতাল তৈরি করা যায়। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ছোট্ট সাপ্লিমেন্টারি। তার আগে প্রথমে আমি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর মানিক সাহাকে ধন্যবাদ দিতে চাই, যেহেতু এই সদনের মাধ্যমে আজকে আমরা জানতে পেরেছি যে ধলাই প্রত্যন্ত জেলা, একটা জেলা, সেই জেলায় কোলাই অথবা আমবাসাতে একটা সরকারি মহাবিদ্যালয় স্থাপন হতে যাচ্ছে। তার জন্য ধলাই জেলার বাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সরকার। এর সঙ্গে আমি ছোট্ট একটা সংযোজন করতে চাই, সেটা হচ্ছে আমাদের অন্যান্য রাজ্যের মতোই আমাদের রাজ্যেও বড় বড় ইনস্টিটিউশন যখন স্থাপন করা হয়, সেইগুলিকে সাধারণত রাজ্যের রাজধানীতে আশেপাশে করা হয়। এটা একটা কনসেন্ট্রেশন হয়। আমরা যেহেতু বিকেন্দ্রীকরণের কথা বলছি, এই বিকেন্দ্রীকরণ শুধুমাত্র অন্যান্য যে ছোট ছোট যেটা আমাদের ইনস্টিটিউট আছে, পঞ্চায়েত রাজ আছে, জেলা পরিষদ আছে, স্বশাসিত জেলা পরিষদ আছে, শুধু সেটা না হয়ে যখন এই ধরনের ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হোক, ফিশারি কলেজ হোক, এটা যখন আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে ছড়িয়ে দিব, তখন কি হয়, সেইখানে কিন্তু এই আসা যাওয়ার মাধ্যমে, সেইখানে ওই ইনস্টিটিউটের মাধ্যমে যে টাকা খরচা হবে, আয় ব্যয় হবে, সেইটার মাধ্যমেও কিন্তু কর্মসংস্থান হবে। একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। ভ্যালুর আমরা সবাই জানি খ্রিস্টান মেডিকেল কলেজ বা অন্যান্য যে মেডিকেল কলেজ সেখানে আছে, ভ্যালুর কিন্তু কোনো এক সময়ে ভেরি ব্যাকওয়ার্ড এরিয়া ছিল, কিন্তু এই যে ইনস্টিটিউট হওয়ার ফলে এইটাকে কেন্দ্র করে কিন্তু সেইখানে জনগণ তাদের কর্মসংস্থান হয়েছে। সেই একইভাবে আরেকটা উদাহরণ দিতে চাই, মেঘালয় সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন অফিস কিন্তু তুরাতে, ওয়েস্ট গারো হিলস ডিস্ট্রিক্টে। তো কি হয়, এইভাবে যদি আমাদের অফিসগুলিতে, বড় বড় অফিসগুলিতে যে বিকেন্দ্রীকরণ যদি করা হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তার মাধ্যমে কিন্তু আমাদের কতগুলি, এই যে আমরা যে বলি যে টাকা, সরকারের টাকা যখন খরচা হবে, এই আয় ব্যয়ের মাধ্যমে জনগণ উপকৃত হবেন, কর্মসংস্থান হবে। এবং তৎসঙ্গে আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের আমাদের রাজ্য সরকারের পরিকল্পনা আছে কিনা। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি না, হয়ে গেছে। একটাই তো সাপ্লিমেন্টারি, ওরা তো কোশ্চেন করি। বলুন। আপনারা জানেন যে দক্ষিণ জেলায় শিক্ষা দীক্ষার দিক থেকে অনেক দূর অগ্রসরমান, কেন অনেকগুলো 12 স্কুল আছে এবং অনেকগুলো সায়েন্স বেস স্কুলও সেখানে আছে। প্রত্যেক বছর রেজাল্টের দিক থেকেও খুব ভালো। সেদিক থেকে আজকে যে প্রস্তাব এখানে এসছে, তার সঙ্গে আমি এটা সংযুক্ত করতে চাই যে দক্ষিণ জেলাতে একটা হোমিওপ্যাথিক অথবা আয়ুর্বেদিক একটা হসপিটাল করার জন্য রাজ্য সরকার দপ্তর যাতে উদ্যোগ গ্রহণ করে এবং এই প্রস্তাবটা যাতে গ্রহণ করে, এটা আমার বক্তব্য। ভগবান না, দুটো হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আয়ুষ স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য কেন্দ্র ত্রিপুরাতে এখন প্রায় 72টার মতো সেন্টার আছে। শহরে
আয়ুষ্মান আয়ুর্বেদ মন্দির 34টা, সাব সেন্টার আয়ুষ্মান আয়ুর্বেদ মন্দির 925টি আছে। শহুরে আরবান পিএসসি আয়ুষ্মান আয়ুর্বেদ মন্দির 8টি আছে। পিএসসি আয়ুষ্মান আয়ুর্বেদ মন্দির 115টি আছে। তো এগুলো আছে, কিন্তু যেসব আমার কাছে আজকে মাননীয় বিধায়ক যে বিষয় বললেন, এগুলো যখন আমার কাছে লিখিত আকারে আপনি দিন, ওই বিষয়টা আমি দেখবো। আর যেটা মাননীয় বিধায়ক এখানে বলেছেন, উনি ওনার যে এখানে প্রশ্ন রেখেছেন, আমি ওই বিষয়টার উপর ডিটেলস আমি নিয়েও না। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, রাজ্যের সবসান্তিক উন্নয়নের সাফল্য সুসংবাদ পাচ্ছি, তার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু কোনো ক্ষেত্রে ধর্মের ভাগ করা পছন্দ হচ্ছে না। আচ্ছা, পরবর্তী প্রশ্নকর্তা মাননীয় সদস্য শ্রী মাইলাফরুল হক মহোদয়। माननीय स्पीकर सर, हमारे एडमिट क्वेश्चन नंबर स्टार्ट 36 মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী মহোদয় যে প্রশ্নটা করেছেন, প্রশ্ন 1, রাজ্যের মুখ্যমন্ত্রীর জনআরোগ্য যোজনায় অন্তর্ভুক্ত জনসংখ্যা কত? রাজ্যে মুখ্যমন্ত্রীর জনআরোগ্য যোজনা CMJY 2023 প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে 3.70 লক্ষ কোটি। সাপ্লিমেন্টারি স্যার, প্রথমে আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। এরকম আমাদের জনকল্যাণমুখী একটা যোজনা আমাদেরকে দিয়েছে। তো আমি চাই এই যে যেখানে স্বাস্থ্যকে নিয়ে একটা আমাদের যোজনা, তো আমি চাই সবাই মিলে, এখনো পর্যন্ত যারা অন্তর্ভুক্ত হয়নি, তো ডিপার্টমেন্ট এবং আমরা যারা জনপ্রতিনিধি আছেন, যাতে সমস্ত জনগণ যাতে এই আওতায় আসতে পারে, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ স্যার। আমার একটা সাপ্লিমেন্টারি, যে মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনা, এটা খুবই একটা ভালো যোজনা। এর সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই, আমরা যারা গ্রাম এলাকায় থাকি, যারা আমরা বিধায়ক নির্বাচিত হয়েছি, আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই যে আমাদের বিধায়কদের যে ফান্ডটা আছে, এই ফান্ড থেকে 10 লক্ষ টাকা আলাদা সেপারেট করে বিধায়ক এলাকার জন আরোগ্য যোজনা একটা প্রকল্প চালু করা যায় কিনা, সেটা বিবেচনা করার জন্য আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমি অনুরোধ জানাচ্ছি। কেননা আমরা যারা বিভিন্ন বিধানসভা এলাকাতে প্রতিদিন স্যার আমাদের কাছে বিভিন্ন অসুস্থ রোগীরা আছে, আমাদের কাছে সাহায্য সহযোগিতার জন্য আছে, আমরা কিছু করতে পারি না। তাই যদি আমাদের বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে যদি সরকার থেকে স্পেশাল যদি 10 লক্ষ টাকা প্রতি বছর আমাদের জন্য সংস্থান রাখা হয়, তাহলে আমরা খুবই উপকৃত হব। ধন্যবাদ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যে প্রশ্নটা করেছেন, এর আগে আরো একজন আমাকে বলেছিলেন যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন্স এর মধ্যে কি কি বিষয়ে আপনি বিধায়কের যে তহবিল, সেটা ডেভেলপমেন্টের যে তহবিল আছে, সেটা গাইডলাইন আছে, এই বিষয়ে আপনি করতে হবে, সেটা দেখতে হবে, বিষয়টা করতে হবে, গাইডলাইন পরিবর্তন করতে হবে। পরবর্তী প্রশ্ন যুগ্মভাবে এনেছেন শ্রী মাইলাফরুল হক মহোদয়, শ্রী অশোক চন্দ্র মিত্র মহোদয়। I admitted start question 370. স্যার, সময় কম, তোমায় প্রশ্নটা উত্তর দিয়ে দিই। স্টার্ট কোশ্চেন নাম্বার 37, রাজ্যের PM সূর্যঘর মুক্ত বিজলি যোজনার আওতায় কতগুলি পরিবার উপকৃত হয়েছে? রাজ্যের PM সূর্যঘর মুক্ত বিজলি যোজনার আওতায় অনলাইন পোর্টালে 5 মার্চ 2025 পর্যন্ত 12,889 জন রেজিস্ট্রেশন করিয়েছেন।
জমাকৃত আবেদনের উপর 150 জনের বাড়িতে সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে ঋষিমুখ বিধানসভা এলাকায় পিএম সূর্যঘর প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা কত? এর মধ্যে ঋষিমুখ বিধানসভা এলাকায় পিএম সূর্যঘর মুক্তি বিজলি যোজনায় আওতায় অনলাইন পোর্টালে 5 মার্চ 2025 পর্যন্ত বাড়িতে সোলার প্ল্যান্ট স্থাপনের জন্য 37 জন রেজিস্ট্রেশন করিয়েছে। আপাতত এই প্রকল্পে ঋষিমুখ বিধানসভা এলাকায় সুবিধাভোগীর সংখ্যা মানে রেজিস্ট্রেশন করেছে, এখনো প্লেট লাগায়নি। 3 নম্বর, সরকারের উদ্যোগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই প্রকল্প ও প্রসারের জন্য দপ্তর কি কি পদক্ষেপ নিয়েছে? ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, MNRE গাইডলাইন অনুযায়ী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রিনিউয়েবল এনার্জি সার্ভিস কোম্পানি মানে রেসকো এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার ক্যাপেক্স মডেলে এই প্রকল্প স্থাপন ও প্রসারের পরিকল্পনা রয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, পিএম সূর্যঘর প্রকল্প, এই প্রকল্প ভালো, কিন্তু কিছু প্রশ্ন দেখা দিয়েছে ঋষিমুখ বিধানসভায়। ঋষিমুখ বিধানসভা এলাকায় এ ধরনের সোলার লাইট বাজারে বিভিন্ন অফিসে হাসপাতালগুলিতে ছিল, অনেকদিন আগ থেকে ছিল, নষ্ট হয়ে যাওয়ার পর এখন দেখা যায় যে বাজারগুলিতে আলো জ্বলে না, রাস্তায় স্ট্রিট লাইট ছিল জ্বলে না, হাসপাতালগুলিতে ছিল জ্বলে না, কোনো অফিস স্কুলও ছিল প্রধান গেটে সেগুলি কিন্তু জ্বলছে। স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন আসছে যে এই যে যারা ইনস্টল করবে এই প্রকল্পটা, নিশ্চয়ই কোনো একটা সংস্থা ইনস্টল করবে, সেই যারা ইনস্টল করবে তাদের সঙ্গে কি শর্ত হয়েছে, যখন নষ্ট হয়ে যাবে তারা কতদিন পর্যন্ত ঠিক করবে, এবং নষ্ট হয়ে যাওয়ার পরে তারা যদি ঠিক না করে বা সেই সময়টা চলে যায়, তখন সাধারণ যে বাজার ঘাট বিভিন্ন জায়গায় অফিস এগুলো ঠিক করার দায়িত্ব তার উপরে করতে হবে। এটা হলো ঋষিমুখ এলাকার বাস্তব চিত্র থেকে আমি যেটা বুঝেছি যে এখানে যেমন হসপিটালে গেলাম, ডাক্তারবাবু বললেন যে এখানে সোলার সিস্টেমে এখানকার যে অপারেশন লেবার রুম ছিল, যখন বিজলি চলে যেত সেটা আমরা কাজ করতে পারতাম, অনেকদিন সেটা নষ্ট হয়ে আছে, এখন ঠিক করার মতো কোনো ব্যবস্থা নেই। এই যে বিষয়গুলো আসছে, ঠিক আছে, আমি মাননীয় মন্ত্রী আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে বলতে চাই যে কি কি শর্তে এগুলো ইনস্টল করার ব্যবস্থা হয়েছে। এটা যুব হবে রয়েছেন তো মাইল্লাপুর বাবু, আপনার কোনো প্রশ্ন আছে? সাপ্লিমেন্টারি আছে এই ব্যাপারে? ওকে, মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যারা ভেন্ডার তাদের জিএসটি, প্যান কার্ড, কোম্পানি সার্টিফিকেট থাকতে হবে, 5 বছরের মেনটেন্যান্সের জন্য কন্ট্রাক্ট থাকে, প্লেটের 25 বছরের ওয়ারেন্টি আছে, এবং ম্যাটেরিয়ালগুলি ইন্ডিয়ান মেড থাকতে হবে। এগুলির কথা রয়েছে, কোথাও কোথাও এর মধ্যে পারে। এবং আমরা যেমন আমাদের সেক্রেটারিয়েট চলছে তো, এনআইটি চলছে তো, সুতরাং এই যে পিএম সূর্যঘর কন্ট্রাক্ট এবং যারা বসাবে তাদের সাথে এগ্রিমেন্ট, আমাদের যেমন কেসিসিএল থাকবে, সেখানে যে যার ঘরে বসাবে তার সাথে এমইউ হওয়ার পরে এরকম আছে ব্যবস্থা আছে। আর এগুলি সবগুলি এগ্রিমেন্ট করা থাকে, এগ্রিমেন্টের উপরে 5 বছর গ্যারান্টি, প্লেটের ক্ষেত্রে 25 বছর গ্যারান্টি, এগুলি আছে। হ্যাঁ, যেমন আমরা এখন পিএম ডিভাইডে করছি পাহাড়ি এলাকায়, যেখানে বলছে যে মাইক্রোগ্রিড, সেখানে আমরা ব্যাটারি 5 বছর পরে পরে চেঞ্জ করছি। ট্রেডার আন্ডারে যেটা, বিদ্যুৎ দপ্তরের যেটা আন্ডার, এটা অনেকগুলি অন্য অ্যাডমিনিস্ট্রেশন বলছে, সেটার দায়িত্ব আমি নিতে পারবো না। এবং আপনারা জানেন যে এই যে 37 জন নামও আছে, তারা রেজিস্ট্রেশন করিয়েছে, কনফিউশন কিছু থাকবে, এগুলি এড়ানোর জন্য দায়িত্ব নিতে হবে জনপ্রতিনিধিদের। কারণ যেমন তপন চন্দ্র মিত্র, আমি জানি না আপনার রিলেটেড কিনা, অমল বিশ্বাস, সুনীল চন্দ্র, অনেকে রেজিস্ট্রেশন করিয়েছে নিশ্চয়। এবং যেমন আপনার
আপনি যদিও প্রিপেড নেন, আপনার দেখছি 1 বছরে 8,400 টাকার মতো প্রিপেড গেছে, পরে 700 টাকা। তো এরকম সবাই, আমার সবাই বিল আছে, কিন্তু আপনারা এটা নিজে লাগান। কনফিউশন লাগে আমি নিজে নিতে হবে, জনপ্রতি রিস্ক নিতে হবে, তাহলে তো মানুষকে কনভিন্স করা যাবে। এটা না করলে তো মুশকিল। জনপ্রতি রিস্ক নিতে হবে, তাহলে মানুষ দেখবা আগে যদি নেগেটিভ আমি প্রচার করি তাহলে সমস্যা। তবে আপনি যেটা বলেছেন এগুলি এগ্রিমেন্টের মধ্যে থাকে। প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। মাননীয় সদস্যগণ, যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নের উত্তর মধ্যে সভা টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রী অনুরোধ করছি। কালকে কি বলছিলেন বলুন। চলো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গতকাল বিকাল বেলা যে অধিবেশন চলছিল সেই অধিবেশনে বাজেটের উপরে বিরোধী দলনেতা তিনি যখন আলোচনা করছিলেন, সেই আলোচনার সময় একটা করদাতা সংক্রান্ত বিষয়ে শ্যামল বাবু, আপনি আপনার বক্তব্য রাখতে চেয়েছিলেন গতকালকে ঠিক প্রশ্নোত্তর পর্ব শেষে, মানে 12টায়। ঠিক আর আছে, এখন আনছেন আপনি গতকালকে বিকেল বেলার ঘটনা। ইস্যু অনুসারে পরিবর্তন না, হয়েছে। আপনাকে কিন্তু যেটা বলেছিলাম শ্যামল বাবু আপনি আগামীকালকে বলবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলুন আপনার মেইন ইস্যুটা বলুন, যেটার জন্য কালকে আমরা দাঁড়িয়েছি। না, এখন নতুন যেহেতু একটা ইস্যু আছে না, সেটাই বলুন। এটা এই সময় তোলা যায় না। এটা কেন দেবেন না কেন? আরে আপনি আমার কথাটা শুনুন না, আমি কি বলছি, আমার কথাটা শুনুন। ছিল প্রশ্ন মানে গতকালকে 12টার সময়, এখন বলছে গতকালকে বিকাল বেলা যেটা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে। এই জন্যই তো এটা পরিবর্তন এটা হয়েছে। কি সাংঘাতিক ইম্পর্টেন্ট নাকি? আমি বলছি যে আপনি শুনুন। গতকালকে আপনার 12টার ইম্পর্টেন্স ওটা হারিয়ে গিয়ে না, সেটাও আছে, সেটা আছে আমার কাছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বলুন। এখন যেটা বলছি সেটা একটু শুনুন না আপনি। শুনবেন, বলুন। উনি যখন একজন করদাতা সম্পর্কে বলছিলেন, তখন পরিষদীয় মন্ত্রী, উনি দীর্ঘদিনের সম্মানিত, উনি বুঝেনও সবকিছু, কিন্তু এই বিষয়ে উত্তেজিত হয়ে উনি বললেন, এটার মধ্য দিয়ে জিতেন বাবু আপনি আপনার জাত ছিনিয়েছেন। না, সঠিক না। আমি বলছি, আপনি শুনুন, বলুন। জাত ছিনিয়েছে ওইটাই বলেছে। বলছি, আপনি শুনুন না, ওইটাই বলেছে। শুনুন, সেটা পরের বিষয়, সেটা পরের বিষয়, এটা আরো অনেক পরে উনি এই কথা বিজেপি তো দল শুনি দিতে চান না স্যার, জনতা যদি শ্বশুরি দিতে হয় কোনো ইস্যু নেই। আমি সুস্থ শ্বশুরি, আপনার শ্বশুরিতে কেউ শ্বশুরি পড়বে না। আমি একবারও বলছি, আপনাদের এই শ্বশুরিটা, আপনাদের যে নেগেটিভ প্রচার সবাই জান, আপনি শুনুন না, রাজ্যের মানুষ ভালো করে জান। আপনি শুনুন, বিজেপি হলে কি বলবো, বিজেপি দল, উনি যদি বলতেন যে জিতেন বাবু আপনি আপনার দলের মানসিকতা বুঝিয়েছেন, সেটা ছিল আলাদা। আপনার মতো কিন্তু ব্যাখ্যা তো আমি করি। আপনি এই কথা বলেন, আপনার ব্যাখ্যা আমি করি। উনি বলেছেন যে আপনার জাত ছিনিয়েছেন, এটা অত্যন্ত নিন্দনীয়, পার্টি কমিউনিস্ট এটা এটা উচ্চ করা উচিত, সেই জাত এটা বলেন, পুরস্কার করা উচিত। সেই জাত শুধু বলেছে। তাই না, উনি পার্টির জাত, সিনিয়র, উনি আরো বললেন পার্টির জাত বলেছে, আপনার পার্টির যে জাত। বাড়াবাড়ি করলে কি মেলার মাটি ঢুকিয়ে দেবে। হ্যাঁ, বলেছি তো, বলেছি, বলছি যে অশোভনীয় কোনো কাজ করলে নালা মাঠে ঢুকে দেবে। এখনো বলছি, অশোভনীয় কিছু করলে, এখনো বলছি, অশোভনীয় কিছু করলে নালা মাঠে ঢুকে দেবে বলছি। আরে রতন বাবু, আপনি ক্ষমা করুন, ব্যাপারটা কি? এখানে দাঁড়িয়ে উনি ক্ষমা করুন। হোয়াট ইজ মেলার মাঠ? মেলার মাঠ মেলা। হয়, একজন আর মেলার মাঠ, হোয়াট ইজ মেলার মাঠ? ওনার থেকে সারা রাজ্য শুনছে, সারা রাজ্য শুনছে, একজন সিনিয়র মিনিস্টার, ওনার থেকে এটা আমরা পেতে পারি। এখানে সিনিয়র যারা আছে ওনার থেকে পেতে পারি। এটা হয়, একটা এটা হয় না কি? বলবে কি? আরে মেলার মাঠ কি? মেলার মেলার মাঠে মানে রাখেন, তার মানে ওনারা অসভ্যতা করবে, অশোভনীয় কাজ করবে বিধানসভায়, দেশের রাজ্যের মানুষ দেখছে, ওরা নাকি আদর করবে সভ্যতা। উনি বলেন এটা আদর করবে ওনাদেরকে। এটা সভ্যতা, এটা গুন্ডামি। এটা আপনারা গুন্ডামি করেছেন। উনি কালকে যে ধরনের
হচ্ছে ঘরে ঢুকিয়ে দেবে এটা অন্ধকার মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় বিরোধী দল নেতা একটা স্টেটমেন্ট করেছেন গুন্ডামি বিধানসভা এই কারণে গুন্ডামি শব্দ ব্যবহার করেছে গুন্ডামি শব্দটা গুন্ডামি শব্দটা গুন্ডামি শব্দটা বাদ দিতে হবে। গুন্ডামি শব্দটা বাদ দিতে হবে। গুন্ডামি গুন্ডামি শব্দ গুন্ডামি গুন্ডামি শব্দটা বাদ দিতে হবে। গুন্ডামি শব্দটা বাদ দিতে হবে। গুন্ডামি শব্দটা বাদ দিতে হবে। মাননীয় বিরোধী দল নেতা এই বিধানসভাকে অপবিত্র করছেন নোংরা কথা বলে। রেফারেন্স পিরিয়ড এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যদেরকে 3টি রেফারেন্স পিরিয়ডের নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সবাই উত্থাপনের অনুমতি দিয়েছি। আমি প্রথমে মাননীয় সদস্যকে দীপঙ্কর সেন অতি রামদাস কর্তৃক যুগ্মভাবে আনিত রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভা উত্থাপন করে অনুরোধ করছি। রিজেক্টেড, এই রেফারেন্স পিরিয়ড রিজেক্টেড। নেক্সট রেফারেন্স পিরিয়ড শ্রীমতী কল্যাণী সাহারায়। আর এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভা উত্থাপন করার জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয় আমার রেফারেন্সের বিষয়টি হলো 23শে মার্চ দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত সংবাদ মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক রিলায়েন্স জিও প্রতিনিধি দলে। আমি সিএম দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই রেফারেন্স নোটিশটি বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি 1 এপ্রিল এর করতে 1 এপ্রিল, ওকে। তৃতীয় রেফারেন্সটি এনেছেন মাননীয় সদস্য শ্রীমতী নন্দিতা দেববর্মা মহোদয়া, রিয়াদ। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভা উত্থাপনের অনুরোধ করছি। অনারেবল স্পিকার স্যার, আমার রেফারেন্স টপিক হচ্ছে 25শে মার্চ সন্ধান পত্রিকায় প্রকাশিত সংবাদ রেশন কার্ড ডিজিটাল করণের সাথে খামখেয়ালি কোনো ব্যবহৃত হতে পারে পরিষেবা সম্পর্কে। আমি খাদ্য জনসংবরণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই রেফারেন্স নোটিশ বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতিতে প্রস্তুত না থাকেন তবে তিনি সময় চাইতে পারেন। মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি কপিটা পেয়েছি, আজকে আমি উত্তর দিয়ে দিচ্ছি। আজকে এখনই দিয়ে দেবেন? দিয়ে দেবো। 1 তারিখ দেবেন না? সাবজেক্টটা জানি, আমি বলে দিচ্ছি। মাননীয় সদস্য যেটা এনেছেন রেফারেন্স 25শে মার্চ সন্ধান পত্রিকায় প্রকাশিত সংবাদ রেশন কার্ড ডিজিটাল করণে গ্রাহকদের খামখেয়ালিপনা ব্যাহত হতে পারে পরিষেবা সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনারা জানেন যে আমাদের রেশন শপে সম্পূর্ণ ব্যবস্থাকে ডিজিটাইজেশন করা হয়েছে এবং তাতে স্বচ্ছতা মেনটেন করার জন্য সারা রাজ্যে 2000-এর উপর যে রেশন শপ গুলো রয়েছে তাতে আমরা ইপজ মেশিনের মাধ্যমে ডিজিটাইজেশন করেছি। আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে পুরনো যে কাগজের যে বইগুলো রেশন কার্ড সেগুলোকে আমরা রিপ্লেস করে পিভিসি কার্ডের মতন করে স্মার্ট কার্ডের মতন করে আমরা সারা রাজ্যে প্রতিটি রেশন কার্ড হোল্ডারের মধ্যে প্রদান করব এবং সেটাকে মাথায় রেখে দপ্তরের তরফ থেকে কাজও শুরু হয়েছে। সিম্বলিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে গত দুর্গাপুজোর সময় রেশন সামগ্রী বিলির সঙ্গে সঙ্গে আমরা কিছু কার্ডও প্রদান করেছিলাম, পিভিসি কার্ড। সারা রাজ্যে আমরা লক্ষ্যমাত্রা ধার্য করেছি যে 31শে মার্চের মধ্যে সমস্ত ইকেওয়াইসি সম্পন্ন করে আমরা পিভিসি কার্ডগুলোকে প্রদান করব। কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিছু, সেটা হচ্ছে মাননীয় বিধায়িকা যেটা প্রশ্ন এনেছেন রেফারেন্স আকারে, যে সাধারণ জনগণের মধ্যে এই যে কেওয়াইসি করার যে প্রবণতাটা সেটা একটু আমরা কম লক্ষ্য করতে পারছি। আমরা বারবার বলা সত্ত্বেও সেই জিনিসটা
যে স্পিডে আগানোর কথা ছিল সেটা এগিয়ে যেতে পারছে না। কারণ যদি কেওয়াইসি না করা হয়, পজের সঙ্গে যদি আধার লিঙ্ক করা না হয়, তবে আমাদের এই যে ডিজিটাইজেশনের ক্ষেত্রে বা পিভিসি কার্ড প্রদান করার ক্ষেত্রে আমাদের অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করব যে রেশন কার্ড ডিলারদেরকে যেটা বলা হয়েছে, তারাও তাদের কাস্টমারদের সঙ্গে কথা বলছে, ডিলারদের সঙ্গে কথা বলছে। এবং প্রধান যে কারণ সেটা আমরা লক্ষ্য করতে পেরেছি যে যে কোনো একটা পরিবারে যদি 4 জন বা 5 জন সদস্য থাকে, তার মধ্যে দেখা যাচ্ছে যে 3 জন সদস্য রাজ্যের বাইরে থাকছে, ব্যাঙ্গালোরে, দিল্লিতে, মুম্বাইতে, কলকাতাতে চাকরি করছে বা বিভিন্ন কারণে তারা সেখানে থাকছে। তো অধিকাংশ পরিবারের বিশেষ করে শহর এবং শহর কেন্দ্রিক যে বিভিন্ন এলাকাগুলো, সেগুলোর মধ্যে বাড়ির 5 জনের সদস্য, রেশন কার্ডে 5 জনের নাম রয়েছে, অথচ ইকেওয়াইসি করাচ্ছেন 2 জন, বাকি 3 জন সময় মতো আসতে পারছেন। এবং গ্রামেগঞ্জে সচেতনতার অভাবে সেই জিনিসগুলো টাইমলি করা যাচ্ছে না। তারপরেও আমরা দপ্তর থেকে রেশন শপ ডিলারদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি, কারণ এটা সরকার একটা পদক্ষেপ গ্রহণ করেছে যাতে স্বচ্ছতা মেনটেন করা যায়। আগে আমরা দেখতাম বিগত সরকারের আমলে 10 তারিখের পর রেশন শপ গুলোতে যদি যেত তবে কোনো জিনিস থাকতো না। চাল থাকলে চিনি নেই, চিনি থাকলে ডাল নেই, ডাল থাকলে লবণ নেই, সমস্ত জিনিসগুলো 10 থেকে 12 তারিখের মধ্যে উধাও হয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে ডিজিটাইজেশনের যুগে সরকারের উদ্দেশ্য হচ্ছে এটাই। আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন, 1 নেশন 1 রেশন কার্ড, এবং ত্রিপুরা রাজ্য এটা লাগু রয়েছে। এবং স্বচ্ছতার সঙ্গে আমরা সারা বছর সারা মাস যেন মানুষ জিনিসপত্র পায়, তার থেকে যেন বঞ্চিত না হয়, তার জন্য আমরা কাজ করছি। এবং ডিজিটাইজেশন তারই একটা লক্ষণ বা তারই একটা প্রতিফলন। তো এই যে নতুন পিভিসি কার্ড আমরা প্রদান করব, পুরনো রেশন বইগুলোকে রিপ্লেস করে, সেটা অনেকটাই আমরা এগিয়েছি। আমাদের প্রায় 9,83,000 সেখানে রেশন কার্ড রয়েছে। এই রেশন কার্ড গুলোর মধ্যে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি যে আগরতলা পৌর পরিষদের মধ্যে আমাদের পাইলট প্রজেক্ট হিসাবে আমরা আগে প্রদান করব। এবং আগরতলা পৌর পরিষদের মধ্যে ইতিমধ্যে আমাদের প্রায় 1.5 লক্ষের মতো কার্ড আমরা রেডি করতে পেরেছি। মাসখানেকের মধ্যে সেগুলো আমরা রেশন শপের মাধ্যমে প্রদান করব। আমার আপিল থাকবে সারা রাজ্যের গ্রামীণ মানুষের কাছে, বিশেষ করে তাদের মধ্যে একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য। এবং আমরা রেশন শপ ডিলারদেরকেও আমরা বলছি যাতে করে তাদেরকে ডেকে ডেকে ব্যক্তিগতভাবে ইকেওয়াইসি করানো হয় এবং আমাদের কাজটাকে আমরা ত্বরান্বিত করতে পারি। ধন্যবাদ। কিছু বলবেন? Point of clarification, sir. Hambai, dini ang je o reference matumani karon yo mo sera shukani. Thangnayo dini je Bharata minister onek kahmake answer eka. Kintu haipono onekta jagao parabo. Bos hamani bishinpui pano ani বিশেষ কারণে অ্যাসেম্বলি রামাবিলি অ্যাসেম্বলি বিশিঙ্গ abo কক সালেকা সাব ডিভিশন লেভেল এসএম সভাপতি মিটিং আসলে লাইজা কিন্তু আইপনো অনেকটা জায়গাও আং যে নাইমানে চিনি ত্রিপুরা সার্ভিস নি বিশিঙ্গ অনেকটা গরিব গরিব ফ্যামিলি তিনি রেশন কার্ড আলাদা খাইজে গিয়া অনেক বছর ধরে তিনি রেশন কার্ড খাইজে গিয়া আলুজা ইনকাই বাসা নাইকা অনেকটা ফ্যামিলি তিনি পয়সা 4-5 জন মানে গরিব রেশন কার্ড বড় আলাদা খাইমাই গরিব মানে ভাবে ইনকাই আবনো ইনকা অনেকটা জায়গা ইনকা ইন্টারনেট নি প্রবলেম অনেকটা রেশন কার্ড দঙ্গ ইন্টারনেট কাছে জরা যেমন চিনি আইএম খাই চিনি রামাবিলি অনেকটা জায়গা ইন্টারনেট কানেকশন মায়ানি খাইছিঙ্গ বরফ ঠিক মতে সময় মতে খাইমাইয়া ইনকা তার তো জুমিয়া জুম জুম চাষনি সময় জুম হ তাংনানি সময় হগনানি হাইমাগে বিসপা তাংজানাই বরফবা তাবু ও জরা গাছটাই খুব হগনানি জরা বরফ সময় মতে জরা রিমাইয়া ইনকা বুসাবুতি রগব কাইসাবে কাইসা বরফ হস্টেল রগব তঙ্গ হাইমাগে তেকিসা জরা রিমাখাই খুব জানাই আমনে আংশ্রেনা মজুঙ্গ ইনকা বাসা তো অনেকটা ফ্যামিলি হাসিঙ্গ সাকা 4-5 জন যদি ফ্যামিলি কাইসা তঙ্গাঙ্গে 2 জন রা আদার কাট তঙ্গ ইনকা আবনো চিনি আং প্রত্যেকবার আনি সাব ডিভিশন লেভেল আং নাইনে খানি এসএম অপশন जों प्राय সময়नो अमनि कमा साले ब्लक लेभेल बसुं अमो आदार ताल गुनानि बा आपडेट थेनानि आदार तंमानि परेबा आपडेट थेना थांगाय अनेक दिन नाङै थांगौ आदार आपडेट खामिया इंकांगे हानि मांगे जराति किसारि मांगे खूब जानाय किन्तु आं जे दिनिओ
যে ও বর্তমান সরকার ভাইয়ে আং নাইকা थांनाय বিগত অনেক বছর जों নাইও যে নুখা যে রেশন কার্ড অনেকটা সময় ভুয়া রেশন কার্ড বাংলা নুকজাগো কিন্তু ও যে আধার লিঙ্কনি থ্রুতে যে বর্তমান গভর্নমেন্ট যে ভাইয়ে যে ও পরিষেবা খাইমানি দাঁড়াতে তিনি ন্যায্যভাবে যে বড় রেশন কার্ড নাংনাय বনিসিমি মানমানি অনেক খুশি হাইপনো আং মুচুগো তেসা জরা তেসা ni মাখাঙ্কি খুব জানাই গিতে কিসা কক তিনি কিছু আগে কোশ্চেন পিরিয়ড কাইসা কক কাসাঙ্গা যার মানে যে প্রত্যেকটা গরিব ফ্যামিলিও যদি সে স্কুল কাহাম পড়ে না থাকাঙ্কে যেমন একলব্য বিদ্যাজ্যোতি যে কোনো স্কুল যদি পড়ে না থাকাঙ্কে বড় বিপিএল রেশন কার্ড নাঙ্গো ইনকা আং যে তাবসুক জরা 2021 आं एमएलए अंगमानी पड़ोया आं प्रत्येक बार आं सब डिविजन लेवल आं थांगी सुंगी नायो माने रेशन कार्ड नि कुनु कोटा बीपीएल कोटा दे तंगने किंतु संका आरो कुनु बीपीएल कोटा करे इनका आंके चिनी अनेकटा फैमिली যারা গরিব গরিব তিনি বড় নি রেশন কার্ড তঙ্গিব বুসা দুইজনা তিনজনা বড় নি এপিএল রেশন কার্ড बीपीएल আনিয়ানি থানি পড়ো স্কুল কাহাম একলব্য স্কুল পড়ো চান্স মাইয়া একাই নবোদয় স্কুল পড়ো চান্স মাইয়া তঙ্গ হানি ভাঙে মাননীয় স্পিকার নি থ্রুতে আं পারপ্রাপ্ত মিনিস্টার আং সমনো আং শ্রীরাম जुगो তামকে যদি চিনি গরিব ফ্যামিলি যারা পেশা 4-5 জন তঙ্গাই অনুপূর্ণ বিপিএল রেশন কার্ড ব্যবস্থা খাইমাকে বড়নি বুসাবুতি তিনি ইংলিশ মিডিয়াম স্কুল প্রাইভেট স্কুল থাকাই আং জেনাই মানি বছর প্রতি বড়নি স্কুল ফিস বুক ফি রিএডমিশন ফি বড়নি 12 তঙ্গো হাইনে মাকে বড়নি বিপিএল রেশন কার্ড ব্যবস্থা খাইমাকে খুব জানেন আং খাগলাयो ইংগিতে কিসাকো চিনি সংবিধান যে তঙ্গ রিয়াং ফ্যামিলি খাংখাই ন অন্তোদয় রেশন কার্ড মানানি প্রায় ন নাই নেখা দাবো অন্তোদয় রেশন কার্ড जों মানানি তঙ্গি থাকানো যে অনেকটা বিপিএল যে পয়লা নিসমি বিপিএল ওনার বড় বিপিএল ন তঙ্গ কিন্তু বড় নিবসা এপিএল চাকরি মা খাংখাই বড় নিবসা এপিএল রেশন কার্ড খাংনাই কিন্তু বড় সেম বিপিএল ন তঙ্গ মাবুকা আইনি বাঙ্গে বিপিএল কুটা তঙ্গছে মানাই কাঙ্গে কুটা কোনো দিন অঙ্গি মাইয়া বড় যে বড় ঠিকা বিনি কুটাও সে जों বিপিএল হাব মানে ইনকাম কেন কুটা কোনো দিন जों মানমানি করে গরিব হানি বাঙ্গে না অমনি তুই বাংসি নামো যুগ চিনি রিয়াং ফ্যামিলি রব প্রায় যে গরিব একদম জুমিয়া জম চাষ খাইছাই তনে পর সি কাইসা অম খাইয়ে বরং অন্তোদয় রেশন কার্ড তো হিয়া হাই কোন বিপিএল বা পিজি আনো বড় মানানি বাগে অম আং শ্রীনামো যুগ আসনা আমি প্রথম বাই মাননীয় মন্ত্রী সুশান্ত বাবু। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য নন্দিতা রিয়াং, ওনার অনেকগুলো প্রস্তাব আছে। নাম্বার 1 যেটা আমি বুঝতে পেরেছি যে 31 মার্চ পর্যন্ত যে সময়টা কেওয়াইসি সেটাকে বৃদ্ধি করার আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটা বাড়িতে, যেটা আমি বললাম যে 9,83,000 যে আমাদের রেশন কার্ড, প্রতিটা রেশন কার্ডকে আমরা বিদেশিতে পরিণত করব, পুরনো যে জটিল বইটা আমাদের কাগজ। তার জন্য আমরা কথা বলে আমাদের মধ্যে এক প্রস্তাব আলোচনা হয়েছে ডাইরেক্টর সেক্রেটারি এবং আমার মধ্যে, সে বিষয়ে আমরা দেখছি ব্যাপারটা। তবে আমরা যেহেতু প্রাথমিকভাবে একটা লক্ষ্যমাত্রা ধার্য করেছি এই ফিনান্সিয়াল ইয়ারের 31 মার্চ পর্যন্ত, আমরা দেখবো যে কতটুকু আমরা করতে পেরেছি, তারপর ওই টেক ফার্দার কল। নাম্বার 2, উনি বিপিএল এর কথা বলেছেন বা পিজি, এখন তো বিপিএল নেই, প্রায়োরিটি গ্রুপ। এবং আপনি জানবেন নিশ্চয়ই মাননীয় অধ্যক্ষ মহোদয় যে প্রায়োরিটি গ্রুপ পেতে গেলে একটা কমিটি রয়েছে, সেটা এসডিএম লেভেল থেকে যদি অ্যাপ্লাই করা হয়, যারা ক্যান্ডিডেট অ্যাসপিরেন্ট তারা যদি অ্যাপ্লাই করে প্রায়োরিটি গ্রুপের জন্য তাদের রেশন কার্ডকে, তবে প্রপোজালটা আমাদের কাছে আসতে হবে এসডিএম। আমাদের একটা কমিটি রয়েছে, সেই কমিটিটা বিচার করবে যে তারা প্রায়োরিটি গ্রুপের আওতায় আসার যোগ্য কি, তারপর আমরা সেটা বিচার করব। তারপর আমি আপনাকে আগেও বলেছি, এখন আপনাকে বলবো, আপনি অ্যাপ্লাইটা করে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি দেখবো আপনাকে কি করে প্রায়োরিটি গ্রুপে কনভার্ট করা যায়। পাশাপাশি রিয়াং এর কথা উনি বলেছেন, তো এটা আমি পরিষ্কার নয় এটা কি যারা ব্রু রিয়াং না আমাদের রাজ্যের যারা বেসিক্যালি রিয়াংরা ছিল তাদের কথা বলেছেন, সেটা একটু ক্লিয়ার করবেন। এই যে প্রিমিটিভ গ্রুপ মাইকটা দিন ওনাকে। হ্যাঁ এসছে, বলুন। শুধু ব্রু রিয়াং রিয়াং হেন কাইসা প্রিমিটিভ গ্রুপ অফ খবজাবো
Committee group hojoga hani bangai kaje ain kaisa tongo central by rice by je omo chini riang poribar kangke boro ontodoi unani kaisa omo tongo ain কিন্তু আবো কোনো দিনও এত দীর্ঘ বছর সরকার চালু হয়ে থামান করবো ওমো চালু খামানি কোনো বুঝা গিয়া enggak angje naikha bru settlement tabung to borok busy mantong abo to কিন্তু রিয়াং ব্রু সীমিত বরক তো গরিবিয়া যে লোকাল tabung ত্রিপুরা জো সেখানে সিনি এত জনবসতি যে তংনাই বড় অনেক গরিব ফ্যামিলি তঙ্গ বরং নব কিসা চিন্তা ধারণা খাইতাম জানাই আবার বলছি ঠিক আছে। তো উনি বলেছেন যে এটা একটা প্রিমিটিভ গ্রুপ, যেটা তো সমস্ত সুযোগ সুবিধা আমরা প্রদান করে যাচ্ছি। আর তার বিষয়ে রুনিও মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, এটা ট্রাইব রাইট আমাদের এগ্রিমেন্ট রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং তাদের সাথে, তাদেরকে সমস্ত ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। আপনার যদি আলাদা কোনো প্রপোজাল থাকে সেটা আমার কাছে আপনি দেবেন, সেটা এসডিএম এর মাধ্যমে যেন সেটা আসে, আমাকে একটা কপি দেবেন আপনি, তারপর আমি আপনাকে সেটা দেখব কি করা যায়। কলিং অ্যাটেনশন দিস কাগজ নোটিশ এখন 20 টাকা নোটিশ আই স্যার কনফারেন্স ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় ব্যাংক কাগজ বলো বা সরি আমাদের মাননীয় উপমহোদয়, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটা জিনিস জানতে চাইবো যে আমাদের এখন আর বিপিএল কার্ড নেই, সব প্রাইভেট গ্রুপ আর অন্তর্দয়, ওটাই বলছি পিজি। তো এখানে আমাদের যে বিপিএল কার্ডের যে সুবিধাগুলি, যেরকম ক্যান্সার হাসপাতালে যদি কোনো পেশেন্ট ভর্তি হয়, যদি তার সে বিপিএল ভুক্ত হয় তাহলে সমস্ত টেস্ট ফ্রি। তো এখানে বিপিএল আর পিজি এখন সেই প্রাইভেট গ্রুপ, কিন্তু যারা প্রাইভেট গ্রুপ তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে না। কারা পাচ্ছে না? মনে এখন তো পিজি প্রাইভেট গ্রুপ আর বিপিএল বলতে কিছু এখন নেই, প্রাইভেট গ্রুপ আছে, অন্তর্দয় আছে। এখন যাদের পুরনো বিপিএল হলুদ কার্ডগুলো ছিল, বিভিন্ন সময় হাসপাতালে গেলে সুবিধাগুলো একমাত্র ওই হলুদ কার্ড যারা তারাই পাচ্ছে, পিজি গ্রুপ যারা তারা সেই সুবিধা পাচ্ছে না। ইনফ্যাক্ট স্টাইপেন্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি এটা জানতে চাই যে যারা যে পিজি আর মানে বিপিএল যদি এক হয় তাহলে কেন এই সুযোগ সুবিধাগুলো বিভিন্ন সরকারি অফিসে স্টাইপেন্ডের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের মানুষগুলো পাচ্ছে না? ঠিক আছে ঠিক আছে, না এটা তো মাননীয় অধ্যক্ষ মহোদয়, মানুষ শত অভিষেক প্রশ্ন তুলেছেন, যেমন খাদ্য দপ্তর কার্ডের ইস্যু অথরিটি, কিন্তু হাসপাতাল বিদ্যালয় এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলবেন। না আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, এটা মাননীয় সিএম এর জারিডিকশন। অভিষেক দেবরা যেটা বলেছেন যে আগে বিপিএল লেবারেরা যারা রয়েছে টিএসআর, তাদেরকে আমরা যে কোটা আগে দিতে পারতাম, কারণ আমাদের হিউজ স্টক ছিল, কিন্তু এখন কিন্তু আমাদের সেই স্টকটা নেই। আমাদের ওই মানুষের মুক্ত যে ফ্রি চালটা পাচ্ছে সেটা অ্যাভেল করার একটা প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তো গরিব মানুষ, তাই আমরা পিজিটাকে এখন প্রেফারেন্স দিচ্ছি, আমরা সেটা প্রদান করছি। আর যতটুকু হেলথ ফ্যাসিলিটির কথা উনি যেটা বলেছেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, উনি বলতে পারবেন হেলথ এন্ড স্টাইপেন্ড এটসেট্রা সে বিষয়টা। আমরা তো কার্ড ইস্যু করার মালিক, আমরা কার্ড ইস্যু করে দিচ্ছি। স্পেসিফিক কিছু যদি এরকম থাকে নজরে আনলে শিওর, থ্যাংক ইউ। ইন জেনারেল আমি করার চেষ্টা করব। ঠিক আছে, মাননীয় সদস্য থেকে 3টি নোটিশ পেয়েছি, নোটিশগুলো পুরো তদারক করে উত্থাপনের সম্মতি দিয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন শ্রী কমল চন্দ্র রায় মহোদয়। নোটিশটি বিষয়বস্তু হলো স্মার্ট সিটির অগ্রগতি সম্পর্কে। ওনার আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশটি সবাই উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ নোটিশ বলে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি অপারগন তাহলে তিনি পরবর্তী তারিখ জানাবেন, যেদিন তিনি বিষয় বিবৃতি দিতে পারবেন। আমি অধ্যক্ষ মহোদয়, আমি 1 তারিখ এপ্রিলের 1 তারিখ। ওকে, আচ্ছা,
এখানে একটা বিষয় হচ্ছে, আমি পরিষদীয় মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি, আমি পরিষদীয় মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি যে রেফারেন্স এসেছিল তিনটার মধ্যে একটা ছিল দীপঙ্কর সেনবাবু, ওই জেলে চলে গেছেন, ওনাকে ক্যান্সেল, অটোমেটিক বাতিল। দ্বিতীয় নোটিশে যুগ্ম এনেছেন মাননীয় সদস্য শিশুদীপ সরকার 16 জন বাতিল নেই, তো ঠিক আছে কিনা, এটা পড়ারও দরকার নাই, বাতিল। দ্বিতীয় নোটিশে দিয়েছেন মাননীয় সদস্য পাঠানলাল জামাতিয়া মহোদয়। নোটিশের বিষয়বস্তু হলো বর্তমান গ্রামাঞ্চলে শিক্ষার পরিকাঠামো উন্নয়ন সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশে সর্বোত্তমের সম্মতি দিয়েছি। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দেওয়া পারক হন, তাহলে আমাকে পরবর্তী তারিখ জানাবেন, যে তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি ফার্স্ট এপ্রিল laying of papers on the table of the house. মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং ওনার স্টেটমেন্ট দাবি করছি এই মর্মে, আমাদের এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, এনআইটি হোক, এনএলইউ ন্যাশনাল ল ইউনিভার্সিটি হোক, ফরেন্সিক ইউনিভার্সিটি হোক, এখানে শিক্ষক প্রশিক্ষক পদে নিয়োগের বেলায় ব্যাপক দুর্নীতি আমরা লক্ষ্য করছি, স্বজন পোষণ আমরা লক্ষ্য করছি, এবং রেশিয়াল কমেন্টও আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। আমার কথাটা আমি সাবস্টেনশিয়েট করতে চাই, ইউ আর ইন এ বেটার পজিশন। কিছু কিছু লোক যারা ডেকে নিয়ে গিয়ে প্রশাসনের বড় বাবু পিআরটিসি কেন এখানে লাগু করা হলো, বাইরেরা সুযোগ পাচ্ছে না, এরকম ভাবেও কটূক্তি করা হয়েছে। সবটা মিলে, এবং ধরুন ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বলি, ভাইস ভিসি ওনার প্রশিক্ষক পদে ওনার ছেলে চাকরি পেয়েছে, ওনার ছেলের হবু স্ত্রী উনি চাকরি পেয়েছেন, এই স্ত্রীর বান্ধবী চাকরি পেয়েছেন, হবু স্ত্রীর ফ্রেন্ড চাকরি পেয়েছেন। এনএলইউতে আমাদের ত্রিপুরার 5 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন। ওখানে 1 বছরের প্রবেশনারি পিরিয়ড, দে আর অল গোল্ড মেডেলিস্ট, পিএইচডি হোল্ডার, স্কলার্স, তাদের বলা হচ্ছে আরো 1 বছর প্রবেশনারি পিরিয়ড বাড়িয়ে দেওয়া হয়েছে, এরা নাকি সাবস্ট্যান্ডার্ড এলিমেন্ট। এরকম ধরনের রেশিয়াল কমেন্ট করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। I will request you to take cognizance of all this development and take appropriate actions. This is unbearable. আমাদের রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা সুযোগ পাবে না, বহিরাগত স্টেট গুলো থেকে এসে they will take the advantage. That is not going to happen anymore. You please ensure that. এবং এই ব্যাপারে আপনার হস্তক্ষেপ এবং স্টেটমেন্ট দাবি করছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে এখন সুদীপ রায় বর্মন যে বিষয়টা বলেছেন আমার উপর জোরও আছে। আমি অলরেডি বিষয়টা নিয়ে, কারণ ডাইরেক্টলি হাত দেওয়া যাবে না, কালকে যেরকম বিষয় হয়েছিল এক্স্যাক্টলি, আমি আমার মতো করে আমি খবর নিচ্ছি, যেখানে আইনের মাধ্যমে আমি হস্তক্ষেপ করতে পারি, নিশ্চয়ই আমি সেটা আরো বিশদভাবে আরো খবর আমি নেওয়ার চেষ্টা করব। Okay, fine. Now the detailed report house laying a copy of the annual report of Tripura Industrial Development Corporation Limited for the financial year 2020-21 on the table of the house. Now I request Honorable Minister in charge of the Industries and Commerce and Sector Department to lay a copy of the above mentioned annual report on the table of the house. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual report of Tripura Industry Development Corporation Limited for the financial year 2020-21, as required under Clause B of Subsection 3 of Section 619A of the Company Act 1956. Thank you, sir.
Now, the business before the House is taking a copy of the Tripura boilers within bracket third amendment rules 2024 on the table of the House. Now I will request the Honorable Minister in charge of the Labor and Etc. Department to lay a copy of the above mentioned rules on the table of the House. Mr. Speaker, sir, subject notice of lay of the Tripura Boilers and Third Amendment Rules 2024. Sir, I hereby give notice my intention to lay on the table of the Tripura Legislative Assembly the Tripura Boilers Third Amendment Rule 2024 as required under Section 29 of the 2 of the Boiler Act to 1923. Honorable members are requested kindly to collect the copies of the annual report and rules from the notice office of the Tripura Legislative Assembly. Now, government bill, সবার পরবর্তী কার্যসূচি হল ত্রিপুরা মিউনিসিপাল within bracket 9th Amendment Bill 2025 within bracket the Tripura Bill number 6 of 2025 উত্থাপন। এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বিলটি সহ উত্থাপন করার জন্য সবার অনুমতি প্রস্তাব অনুরোধ করছি। Mr. Speaker, sir, I hereby give notice of my intention to move for leave to introduce the Tripura Municipal 9th Amendment Bill 2025, Tripura Bill number 6 of 2025 on the table of the House. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো যে ত্রিপুরা মিউনিসিপাল উইদিন ব্র্যাকেট 9th Amendment Bill 2025, ত্রিপুরা বিল নাম্বার 6 of 2025 এর সহ উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে হা বলবেন, যারা বিপক্ষে না বলবেন, যেহেতু না বলার কেউ নেই, অতএব সবাই বিলটি উত্থাপিত হলো। সবাই উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ নেওয়ার জন্য মাননীয় সদস্য মতামতকে অনুরোধ করছি। সবার পরবর্তী কার্যসূচি হলো 2025-26 অর্থ বছরের ব্যয়পরাধের উপর সাধারণ আলোচনা। আমি মাননীয় সদস্যদের অনুরোধ করবো আলোচনা চলাকালে আলোচনা শুধুমাত্র ব্যয়পরাধের দাবির জন্য নির্দিষ্ট থাকে। আমি সবার কাছে নাম চেয়ে অনুরোধ রাখছি যেন নাম দিয়ে দেয়। সত্যিবাবু বলবে বাজারে আলোচনা দিব আমার পরিচিত। এখন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 21/3/2025 শুক্রবার ত্রিপুরার মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় এই মহতী সভায় 2025 এবং 26 অর্থবর্ষের জন্য উনি 32,423 কোটি 44 লক্ষ টাকার বাজেট পেশ করেন। আমি প্রথমে এই বাজেটকে সর্বাত্মকরণে সমর্থন করছি, কারণ এবারের বাজেট যেভাবে উপস্থাপন করা হয়েছে এবং যেভাবে সুন্দরভাবে যে ত্রিপুরার সর্ব অংশের মানুষের জন্য এই বাজেটে ভিতরে বিষয়গুলো লিপিবদ্ধ রয়েছে। আপনারা সকলেই জানেন বাজেট একটা সরকারের দিশা, একটা দর্পণের মতো সরকার কি চাইছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং রাজ্যের উন্নতি এবং প্রগতিকে এর মধ্যে দিয়ে লিপিবদ্ধ করা হয়। তো এবারে এই বাজেটে 257টি প্যারা রয়েছে। তার মধ্যে মাননীয় অর্থমন্ত্রী দীর্ঘদিন তিনি কমিউনিস্টদের সঙ্গে লড়াই করেছিলেন এবং বর্তমানে তিনি জানেন যে কমিউনিস্টে আদ্য ফায়দা কি এবং তারা কিভাবে মানুষকে বিভ্রান্ত করে। তার জন্য এই বাজেটে 257টি প্যারার মধ্যে 54টি প্যারা কে তিনি বড় হরফে কালো কালি দিয়ে সেগুলিকে উল্লেখ করেছেন এই কারণে যাতে যে বিরোধীরা একটু কম দেখে, যাতে বাজেটে এই প্যারাগুলো যাতে তাদের না দেখতে অসুবিধা হয় এবং প্রত্যেকটি দপ্তরের পরে একদম সুন্দরভাবে সেগুলো উপস্থাপন করা হয়েছে সরকার কি কি দিশা নিচ্ছে। অর্থাৎ একটা সরকার কত সাহসিকতার বাজেট এখানে পেশ করেছে যে গত বছরগুলিতে সরকার কি কি কাজ করেছে সেগুলো উল্লেখ করে পরবর্তী সময়ে
সরকার কি কাজ করবে সেগুলো এখানে রাখা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিরোধী দলনেতা 21 তারিখ মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করার পরে পত্রিকায় তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন যে শরণার্থী কালের মধ্যে এত দীর্ঘতম বাজেট পেশ করা হয়নি, অনেক সময় নিয়ে বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে। এবং তিনি শেষ দিকে আরো কি বলেছেন, অন্তঃসার শূন্য, দিশাহীন, উদ্দেশ্যহীন, জনবিরোধী বাজেট। তারপরে বামপন্থীর একটু বুদ্ধি ত্রুটি বেশি, কিভাবে মানুষকে বিভ্রান্তি করা যায় তার জন্য পত্রিকা যখন প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন বাজেটের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে পরবর্তী সময়ে বিস্তৃত প্রতিক্রিয়া দেবেন। 24 তারিখে যখন বাজেট তিনি এখানে আলোচনা করছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাবো। তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে বাজেটটা পড়েছেন। পড়ার পরে তিনি কি বলেছেন যে ছিটে ফোঁটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি স্বীকার করেছেন এই বাজেটে জনগণের জন্য এই সরকার কিছু ব্যবস্থাপনা রেখেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বাজেটের এই যে মূল যদি সারাংশ, আমি বড় অক্ষরে লেখাগুলো তো তারা পড়বে, যেহেতু মাননীয় আমাদের অর্থমন্ত্রী বড় করে দিয়েছেন, সেগুলো পড়বেন, অল্প সময় লাগে সেগুলো, আমি সেগুলো আলাদাভাবে সেখানে লিপিবদ্ধ করেছি যাতে শর্টকাটে সেগুলো আলোচনা, আপনি আমাকে এত সময় দেবেন না প্রত্যেকটি বিষয় আলোচনা করার জন্য। ছোট অক্ষরে মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মন্ত্রী মহাশয়, এই বাজেটের সারমর্ম, এই সরকার এই 7 বছরে কি কাজ করেছে সেটা ছোট্ট সারাংশ আকারে এই বাজেটের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। প্যারা নাম্বার 2 তিনি বলেছেন আমাদের রাজ্যের মূলধনী ব্যয়ের পরিমাণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর জন্য আমাদের রাজ্যকে উৎসাহিত করতে ভারত সরকার 219 কোটি 9 লক্ষ টাকার প্রদান করতে চলেছেন। আমাদের রাজ্য সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসংস্থানের লক্ষ্যে আরো বেশি করে মূলধনী ব্যয়ের উপরে গুরুত্ব আরোপ করেছেন। তার জন্য এই বাজেটে 7,903 কোটি 26 লক্ষ টাকা অন্তর্ভুক্তি করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিরোধী দলনেতা, তিনি কি বলেছিলেন, তিনি বিভিন্ন বিষয় এনে এখানে বলেছিলেন যে সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে, তিনি টাকার মূল্যের সঙ্গে সেখানে ব্যাখ্যা করেছে। আপনারা অনেকে জানেন, বিরোধী যারা দলের রয়েছে তারা জানেন না যে ভারতবর্ষে এখন অর্থনৈতিক অবস্থা কি রয়েছে। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে 5টি দেশ, আমেরিকা, চীন, জাপান এবং জার্মানির পরের 5ম স্থান ভারতে। এর মধ্যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা তার অর্থনৈতিক জিডিপি অর্থাৎ জিডিপির হার, যেটা জাতীয় গড়েকে পিছনে ফেলেছে। ভারতবর্ষের বৃদ্ধির হার হলো 10.1% আর ত্রিপুরার 10.5%। সুতরাং এই বাজেটের মধ্যে দিয়ে ত্রিপুরার অগ্রগতি, জনগণের জন্য সরকার কি করছেন তা বিধানসভা বয়কট করে। আমি আপনাকে বলছি রেগার বিষয় নিয়ে, যেটা আমাদের বাজেটের মধ্যে এবার সেটা স্থান পেয়েছে। আপনার বিশেষভাবে আমাদের যে রেগা রয়েছে অর্থাৎ MGN রেগার প্রকল্প কিভাবে করা হয়, এটা দীর্ঘদিন আগে থেকে। এখানে প্রথমে হবে অ্যাকশন প্ল্যান করা প্রত্যেক পঞ্চায়েত, সেগুলো ব্লকে জমা দেবে। জমা দেওয়ার পরে জনগণ কি করবে, তার একটা ডিমান্ড যে আমি কতটা কাজ করব, এই ডিমান্ডের পরিপ্রেক্ষিতে তাকে কাজ দেওয়া হয়। মানে অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে বিরোধী দলের কংগ্রেসেরও কয়েকজন সদস্য লাফালাফি করে বলে আজ পর্যন্ত যারা ডিমান্ড দিয়েছে
সরকারের কাছে কাজ চেয়েছে, এমন কত লোককে বঞ্চিত করা হয়েছে। ডিমান্ড না দিলে সরকার সেটা টাকা দিতে পারে না। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, অমরপুর আরডি ব্লকে 5 লক্ষ ম্যান্ডিজের জন্য এবার অ্যাকশন প্ল্যানে রাখা হয়েছে। তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট তার থেকে সেটা টাকা দেওয়া হয়। আগের মতো ওই যে রেগার কাজ দিয়ে ওই লিডারের নেতার বইয়ের কাজ করার এই ব্যবস্থা বাতিল হয়ে গেছে। আগে কি করতো সরকারি ভাবে সিপিএম, পঞ্চায়েতের প্রধান থেকে পঞ্চায়েতের মেম্বার থেকে সবাইকে রেগার জব কার্ড দিত, আর কোনো কাজ করতো না। এদের পাপের পাচিত্য করতে হচ্ছে আমাদের সরকার। তার জন্য কেন্দ্রীয় সরকার এখন রেগার কাজ করতে গেলে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। এবার তাদের মতো যারা এই রেগার ভিতরে নাম নথিভুক্ত ছিল, তারা এখন আর লজ্জা শরমে আর কাজে আসে না, অ্যাটেন্ডেন্স দিতে আসে না। তার জন্য সেখানে কাজের রেগার কাজে সেটা আস্তে আস্তে কমিয়েছে। অর্থাৎ ডিমান্ড নেই। আবার ডিমান্ড থাকলে হবে না, কেন্দ্রীয় সরকার যে এবার বাজেট গুলোতে আপনাকে অ্যাকশন প্ল্যান নেওয়া হবে পুকুরের জন্য 5 বছর পর সেটাকে আবার মেইনটেনেন্স করা যাবে। কি কি জায়গাতে আছে যাতে স্থায়ী সম্পদ উৎপাদন করা যায়। এবার ফলের বাগান হোক, রাস্তাঘাট করা হোক, সেগুলো এই আমাদের সরকার আসার পরে এবং বিশেষভাবে এই রেগাতে এখন অ্যাটেন্ডেন্স রাখা হয় যে আপনি কি কাজ করছেন সেগুলো। আর বিশেষভাবে রেগাতে এখন মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দরভাবে সেটা এখানে বিশ্লেষণ করেছেন 242 টাকা। তারা বলছেন ভীষণ ডকুমেন্টে আছে 340 টাকা। এখন 340 নয়, একজন মানুষ যারা হাজিরা পায় 500 থেকে 600 টাকা এখন সাধারণ মানুষের হাজিরা। তো সুতরাং মানুষ সেখানে রেগার কাজের আগ্রহ আস্তে আস্তে মানুষের কমে গেছে। এবং তারপরেও অমরপুরে আমাদের আরডি ব্লকের আমি 5 লক্ষ এবার ম্যান্ডেজ দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল এটা হলো আপনার ডিমান্ড দেওয়া হলো 5 লক্ষ, কিন্তু সেখানে অমরপুর ব্লক করেছে 7.5 লক্ষ ম্যান্ডেজ। এবার কেন্দ্রীয় সরকার যেহেতু অনলাইন ব্যবস্থা করা হয়, এই 2.5 লক্ষ লোকের 4 কোটি টাকার ম্যান্ডেজের টাকা আটকা পড়ে গেছে। এটা শুধু অমরপুর নয়, সারা ব্লকে। অর্থাৎ তুমি যে অ্যাকশন প্ল্যানে যে ডিমান্ডটা দেবে তার অনুযায়ী কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো আস্তে আস্তে সেখানে আটকে গেল। এবং এর মধ্যে 4 লক্ষ কোটি টাকার মধ্যে 2 লক্ষ কোটি টাকা ব্যবস্থা করা হয়েছে, সেগুলো আরো পাবে। এ নিয়ে কিছু কিছু জায়গাতে বাস্তব কিছু সমস্যা তৈরি হয়েছে টেকনিক্যাল বিষয় নিয়ে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি বিশেষভাবে আজকের এই যে বাজেট রয়েছে, বাজেটে আপনার 79 নম্বর প্যারাতে এখানে মাননীয় বিরোধী দলনেতা বলছে যে এই বাজেট জনগণের জন্য কিচ্ছু করেনি, অন্তঃসার শূন্য। এখানে 89 পাতাতে যেটা লেখা হচ্ছে মুখ্যমন্ত্রীর বালিকা সমৃদ্ধি যোজনা নামে অন্তর্দয় পরিবারভুক্ত প্রতিটি সদ্যজাত কন্যা সন্তানের জন্য 50,000 টাকা বিনিয়োগ করা হবে এবং 18 বছর পরে সুদে আসলে সে টাকা পাবে। আমাদের সমাজ ব্যবস্থা আদিম কাল থেকে মহিলাদের প্রতি একটা বঞ্চনা, শুধু সামাজিক ভাবে। মেয়ে যদি কন্যা সন্তান হয় 7টা উলুধ্বনি দেয়, আর ছেলে হলে 12টা উলুধ্বনি দেয়। এবার আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও, তারে অনুসরণ করে মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার বেটি বাঁচাও বেটি পড়াও শুধু বলা নয়, বাস্তবে তার কার্যকারী ভূমিকা এবার বাজেটে নিয়েছেন। আপনারা বলছেন জনবিরোধী। এবার যে বাড়িতে দরিদ্র পরিবারে কন্যা সন্তান হবে, উলুধ্বনি নয়, শাক বাজবে, ঢোল বাজবে, 50,000 টাকা জন্মের সঙ্গে সঙ্গে তার জন্য রাখা হচ্ছে। শুধু তাই নয়, এরপরে দেখেন 85 পাতায় 85 প্যারাতে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর কন্যা বিবাহ যোজনা। আগে গরিব মানুষ পার্টি অফিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতো, আমার মাইয়ারে বিয়ার জন্য টাকা দিন। এখন বিবাহের জন্য সেখানে 50,000 টাকা রাখা হয়েছে। শুধু তাই নয়, মহকুমার ভিত্তিক এটা বিরোধী দলের এরিয়া হলো, সেখানে আপনার গণ বিবাহের ব্যবস্থা করা হয়েছে দরিদ্র ছেলে মেয়েদের জন্য। তার জন্য
10 কোটি টাকা সেখানে ব্যবস্থাপনা রাখা হয়েছে। শুধু এখানে রঞ্জিত বাবু সাধারণ মানুষের জন্য নয়, কন্ট্রোল করো। এই কারণে তো বড় অক্ষরে কালো করে করে লেখা দিছে মাননীয়, বড় অক্ষরে কালো কালি দিয়ে লেখা দেওয়া হয়েছে, যাতে আপনার কাছে বাজেট বই আছে দেখিনি। শুধু সরকার গরিব মানুষের জন্য নয়, এই বাজেটের মধ্যে রাখা হয়েছে, এটা উৎকৃষ্ট বাজেট। বিশেষ করে পশুপালন দপ্তরে চিন্তাই আপনারা কোনো করেননি। 15 নম্বর প্যারাতে রয়েছে যে 2025-26 অর্থ বছরে 55টি নতুন মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। 4,50,00,000 টাকা রয়েছে। সেটা কি একটা নাম্বার আছে 1962, ফোন করে গরু অসুস্থ, হসপিটালে যেতে হবে না, মাননীয় এখানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রয়েছে, গাড়ি আপনার বাড়িতে যাবে চিকিৎসার জন্য। এই বাজেটের মধ্যে তার ব্যবস্থাপনাও আপনার সেখানে রাখা হয়েছে, যাতে কোনো অবস্থাতে প্রাণী পালকরা যাতে সেখানে অসুবিধার সম্মুখীন না হয়। শুধু তাই নয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বাজেটের মধ্যে বিশেষভাবে আপনার 246 নম্বর বাজেট পেরাতে সেখানে মাননীয় অর্থমন্ত্রী বিশেষভাবে আমাদের যারা দেশ রক্ষা করে, কোনোদিন কেউ ভাবেনি তাদের যখন তাদের মৃত্যু হবে, পরিবারে অবিবাহিত আর্থিকভাবে নির্ভরশীল কন্যা সন্তান পুত্র সন্তানকে 18 বছরের ঊর্ধ্বে সামাজিক ভাতা প্রদান করা হবে। তার জন্য 2,40,00,000 টাকার সেখানে ব্যবস্থা করা হচ্ছে। আপনারা বুঝছেন এটা বলে জনবিরোধী বাজেট। এখানে আপনারা জনসভায় ভাষণ দেওয়ার লোক পান না, বিধানসভাকে জনসভা হিসাবে ব্যবহার করে সেখানে ভাষণ দেওয়ার জন্য এবং অশোভনীয় আচরণ করে বিধানসভাকে উত্তপ্ত করে ওয়াক আউট করার জন্য আপনারা চেয়েছিলেন। মাননীয় পরিষদীয় দল মন্ত্রী সেটা বুঝেছেন বলে বলছেন আপনারা যত পারেন তত বলেন, এটা আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। বিরোধী দল গণতান্ত্রিক ব্যবস্থায় একটা মুখ্য ভূমিকা নেয়, তার ঘটনতন্ত্র আলোচনা করবে, কোথায় সরকারে ভুল ত্রুটি সেগুলো ধরিয়ে দিয়ে সেখানে না বলে মানুষকে বিভ্রান্তি করার মতো একজন বিরোধী দলনেতা তিনি দীর্ঘদিন সেখানে তিনি বিধানসভা বলছে গুন্ডামি করছেন। ভদ্রতার সীমা যখন ছাড়িয়ে যায় সাধারণত তার প্রত্যক্ষ দিতে হয় এবং আমাদের ভদ্রতার সঙ্গে সেগুলো আপনাদের উত্তর দিয়েছে। আপনাদের সময় বিরোধীদের চটকনা পর্যন্ত আপনারা দেখিয়েছেন আপনাদের দলের সিপিএম এর লিডাররা, আপনারা সেগুলো ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 1948 সাল স্বাধীনতার পাক মুহূর্তে ভারতের কমিউনিস্ট পার্টিরা বলেছিলেন ইয়ে আজাদি ঝুঁকা হে দেশ আবি তক ভুকা হে, মানে আপনার স্বাধীনতার পাক মুহূর্ত থেকে আজ পর্যন্ত আপনারা বলছেন দেশ ভুখা রয়েছেন। এই কমিউনিস্টের আইডিওলজি আজ বিশ্বে আজ অপ্রাসঙ্গিক এবং মাঝ আজ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনাকে বলছি আপনার মাধ্যমে কমিউনিস্টরা যেটা বিরোধিতা করবে মনে করবেন সেটাই সবচেয়ে বেটার, সেটা আমি ইতিহাস থেকে উদাহরণ নিয়ে বলছি। নেতাজি সুভাষ চন্দ্রকে বলেছিলেন পেপরের কুকুর, স্বামী বিবেকানন্দকে বলেছিলেন ভণ্ড সাধু, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন বুর্জোয়া কবি। আজ সারা বিশ্বে এরা মানুষের হৃদয়ের মধ্যে স্থান করে রয়েছে। এরা যাদেরকে বিরোধিতা করবেন সেটাই জনমঙ্গল হবে। এরা কম্পিউটারে বিরোধিতা করেছিলেন, দেশের মঙ্গল হয়েছিল। এরা বলেন পুঁজিবাদ হটাও দেশ বাঁচাও। পুঁজিবাদ আর সমাজবাদ, পুঁজিবাদ হলো ব্যক্তিকে প্রাধান্য দেওয়া, এটা উপলব্ধি করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার জন্য নেনুর কারখানা করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে
ডাইনির জন্য সেটা করতে পারেনি এবং পশ্চিমবঙ্গের ক্ষতি করেছিলেন। এরাই চৌধুরী বয়সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করার জন্য প্রস্তাব এসেছিল, সুজন্য সুযোগ এসেছিল, এরা সেটা প্রত্যাখ্যান করেছিল। দেশের তারা ক্ষতি করেছে। এরপরে বিধানসভাতে বসে এরা বড় বড় তারা কথা বলে এবং আমি আপনার মাধ্যমে এদেরকে বলতে চাই, আজ কমিউনিস্ট সারা বিশ্ব থেকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সিপিএম আজ দিশাহীন, নীতিহীন। আজকে দীপক বাবু, আমিও এক সময় বামপন্থী ছিলাম, আপনারা শরিক দলের আমি একজন সদস্য ছিলাম। কিভাবে আপনারা তাদের টুটি চেপে ধরতেন, মানুষকে কথা বলতে দিতেন না, গণতান্ত্রিক অধিকার ছিল না। আজ ভারতীয় জনতা পার্টি, ভারতীয় কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি, সর্বাংশের মানুষ, ধনী দরিদ্র গরিব, শিক্ষক কর্মচারী, তার জন্য এই বাজেটে যেমন বাজেটে মানুষের জন্য রাখা হয়েছে, কর্মচারীদের জন্য 3% দিয়ে রেখে 33% করা হয়েছে। বামপন্থী ছিলাম এবং আরএসপি দলে ছিলাম, গোপাল দাসকে মাথা তুলতে দেয়নি এরা। আমি তাদের বিরুদ্ধে শরিক দল থেকে বাজারে সভা করতে হয়েছিল, যত দুর্নীতি করেছিল এরা। এবং আজ তারা বলছেন যে এই সরকার দুর্নীতি করা হচ্ছে। এবং আপনারা এবার আপনাকে বলছি, শুনেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি বাম কমিউনিস্টের কি। আমি এবার বুঝিয়ে দিই। বিশালগড়ে আরডি ব্লকে 170 কোটি টাকার দুর্নীতি, এই হলো বামফ্রন্ট। না বুঝলে বুঝে নিন। মনরেগায় 115 কোটি টাকার দুর্নীতি, এই হলো আপনাদের বামফ্রন্ট। এবং জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে 30 কোটি টাকার দুর্নীতি, এই হলো আপনাদের 18 কোটি টাকা, 5 কোটি টাকা। বামফ্রন্ট শ্রমিকের নাম করে প্রত্যেক নেতা ছেলে মেয়ের চাকরি নিয়েছে। আমরা ঠিক করেছি কমিউনিস্ট থেকে যারা যারা আইছে তারা কি অভিজ্ঞতা তাদের দিয়ে কম আছে। ঠিক আছে। আচ্ছা রঞ্জিত বাবু, বিশালগড়ে কত কোটি টাকা? বিশালগড়ে আরডি ব্লকে 170 কোটি টাকা। না এই জন্য হইচলের শুনছে না, হইচলের জন্য শুনছে না, এলিগা ওকে। এরপরে আপনার এই বামফ্রন্টের 35 বছরে এমন বলো তাদের পরিবারের হয় স্ত্রীর চাকরি হয়েছে, না হলে ছেলের চাকরি, আর মানুষকে খেপিয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার চাকরি দেয় না, কেন্দ্রীয় সরকার চাকরি দেয়। যারা তারা চাকরি পায়নি তাদের পরিবারে হয়তোবা একটা ভাতার কার্ড আছে, নাহলে জব কার্ড আছে। জব কার্ড দিয়ে কাজ করবে না, আবার ভাতার ভিতরে আপনার ভাতা কিভাবে পাবে, তারা একটা আইন করে নিল, পরিচালিকা না পরিচালিকা, বাড়ির পরে পরিচালিকা বানাইছে, এরপর ভাতা দিছে। এরা দীর্ঘ 35 বছরে মানুষের জন্য কিচ্ছু করতে পারেনি। তাদেরকে মানুষ সুযোগ দিয়েছিল, জনগণ মানুষের সুযোগের প্রতি এরা বিশ্বাসঘাতকতা করেছে বলে 2018 সালে মানুষ গণবর্জন করেছে। আরো দর্জন তো আছে, আস্তে আস্তে আরো ক্ষয় হয়ে যাবে। আমি আপনার মাধ্যমে উপদেশ নয়, বিরোধীদের একটা মুখ্য ভূমিকা থাকে, সেই মুখ্য ভূমিকা তারা পালন করতে হবে এবং গঠনমূলক আলোচনা করতে হবে কোনগুলো মিলে করে মানুষের কাজ হয়। এই সরকার প্রত্যেকটি কাজ জনগণের জন্য নিয়েছিলেন এবং আগে ধান কিনা হতো না, আন্দোলনের পর আন্দোলন, দিতে হবে করতে হবে। এরপরে ইলেকশন আইলে শুধু পরে ইন্টারভিউ 2006, 2009, 2002 শুধু ইন্টারভিউ দিত, আর ইলেকশন শেষ, ইন্টারভিউ শেষ, চাকরি দেওয়া হয়নি। 2009 তাড়াহুড়া করে চাকরি দিয়ে আইনের কবলে পড়ে 10,323 সর্বনাশ করছে, শিক্ষার অধিকার আইন লঙ্ঘন করেছে এরা। আজ আমাদের সরকার যে চাকরি দিয়েছে, একটা চাকরি বলুক তো বাদ দেওয়ার মতো ক্ষমতা কাদের আছে? এই হলো
মাননীয় মানিক স্যার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আইপিএফ প্রতীক্ষা মাতার সরকার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে মানুষের কাছে যাচ্ছে। এই হলো সরকার। এবং যতই প্রবঞ্চনা বিভ্রান্ত করা হল, কংগ্রেস সিপিএম উভয় মিলে যারা এদেরকে গালাগালি করেছিলেন, উর্জুয়ার দল, ধনবাদী দল, আজ একে গলা মিলিয়ে কথা বলে দুধে আর জলে আর তেলে কখনো মিশে না, এরা কখনো মিশবে না। তারা যখন ওয়াকআউট করেন কংগ্রেস তারা এখানে বসে থাকেন, কারণ তাদের সঙ্গে তাদের ভাব কাটে না। তাই মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে বিরোধী দলের যারা রয়েছেন, যদি মানুষের কিছু করতে চান, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এর সঙ্গ নিন, তাহলে ভবিষ্যতে মানুষ আপনাদের প্রতি শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে। আমি আশা করি আপনারা এই জনমুখী বাজেটের প্রতি পূর্ণ সমর্থন করবেন। যদি না করে মানুষ আপনাদেরকে ধিক্কার দেবে। আমি আশা করি আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক, যেমন বিরোধী দলনেতা হয়েছে বাইরে একটা আলোচনা করেছেন, সেখানে এসে কিছু স্বীকার করে নিচ্ছেন, সেটা নিয়ে এই বাজেটকে সমর্থন করবেন। আপনি অনেকক্ষণ আমাকে সময় দিয়েছেন বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই বিরাম দিলাম। এই সভা বেলা 2 ঘটিকা পর্যন্ত বলতে হবে। একজন রঞ্জিত দেখছেন, আরেকজন রঞ্জিত আরম্ভ করে রঞ্জিত বাবু, নেক্সট কিন্তু আপনি, আপনার লাঞ্চ আপনি।